নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু গত কয়েক বছরে এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এ জাতিকে ফিরিয়ে দিয়েছে সেই ভোটাধিকার। এখন পুরো জাতি এই ভোটাধিকার প্রয়োগে উন্মুখ হয়ে আছে। দর্শক, আজ আমরা তুলে ধরব আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষক সংস্থাগুলোর ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র নতুন করে যাত্রা শুরু করবে। এ নির্বাচনের সাক্ষী হতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানায়, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট সম্পন্ন করতে পর্যবেক্ষকদের ভূমিকা এবার হবে আরও বিস্তৃত। বিগত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো যেভাবে হয়েছে সেইভাবে সর্বজন বিদিত, সর্বজন গ্রাহ্য নির্বাচন হয়নি। যেমন বিগত নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, আবার একতরফা নির্বাচন হয়েছে। এবারে যে নির্বাচন কমিশন, আমরা বলেছি যে এবারে নির্বাচন কমিশন নিশ্চয়ই ভিন্ন হবে এবং আগের মতো হবে না। এরপর আমরা বলেছি নির্বাচন কমিশনে ভূত আছে, সেই ভূত দূর করতে হবে। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী নির্বাচন কমিশন হিসাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ওইভাবে নির্বাচন কমিশন হতে হবে। সাথে সাথে আমরা বলেছি যে একই দিনে যে নির্বাচন হচ্ছে, হানা ভোট এবং যে জাতীয় নির্বাচন, দুটো যদি একই দিনে হয় তাহলে কোন প্রক্রিয়া হবে সে বিষয়ে জনগণকে আরও সচেতন করা খুবই জরুরি। এরপরে বিদেশি যারা ভোট দিবেন তারা আইডি কার্ডের দিবেন নাকি জাতীয় নাকি তারা পাসপোর্টের উপর দিবেন, সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে জনগণকে সচেতন করা প্রয়োজন। এবং নির্বাচন করতে গিয়ে পর্যবেক্ষকদের যে সমস্যাগুলো পড়ে, এই সমস্যাগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন কী ভূমিকা রাখবে সে বিষয়েও চিন্তা করা প্রয়োজন। আমরা পরিষ্কার করে বলেছি, যেহেতু এবার নির্বাচনটা অন্যান্য সকল নির্বাচনের চাইতে একটু ভিন্ন হবে, তার মানে সেখানে ভোটার উপস্থিতি বেশি হবে, লাইন অনেক বড় হবে এবং ক্রাইসিসও হতে পারে। সেজন্য আমাদের কনক্রিট 3 থেকে 4টা প্রস্তাব ছিল। প্রথম প্রস্তাব হচ্ছে বাইরে থেকে যাতে ভোট কেন্দ্র দখল না করতে পারে, তাহলে সে কেন্দ্রের অবস্থিত যে সকল স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে প্রশাসন এবং স্ট্রাইকিং ফোর্স একটা কমিটি করে এই কেন্দ্রের বাইরে সে ম্যানেজমেন্টটা করতে পারে, যাতে ভিতরে কেউ না আসে। সেকেন্ড হচ্ছে, যেহেতু টার্নওভার বেশি হবে, লাইন লম্বা হবে, তাহলে নাম্বার অফ বুথ বেশি থাকতে হবে, যেহেতু দুইটা ইলেকশন একসাথে হবে, একটা গণভোট, একটা জাতীয় নির্বাচন। সেজন্য অ্যাটলিস্ট 1000-এর জন্য 1000 ভোটারের জন্য 40টা যদি বুথ হয় তাহলে আমি মাঠে লাইন বেশি দেখতে পাবো না। থার্ড হচ্ছে, আমার টোটাল প্রক্রিয়াটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তাহলে হবে কি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাহলে সেগুলো রেকর্ড থাকবে, আর কোনো ধরনের এই অপ্রীতিকর ঘটনা ঘটারও কেউ সাহস পাবে না এবং এভিডেন্সটা সারা জন্মের জন্য থেকে যাবে। ফোর্থ হচ্ছে, টোটাল জিনিসটা ভিতরে যত ঘটনা ঘটবে সেগুলো এলইডি টিভি দিয়ে বাইরে দিবে। ভোট কেন্দ্রগুলোতে ভোটার তালিকা টাঙিয়ে রাখা এবং নতুন পর্যবেক্ষকদের প্রশিক্ষণের জন্য নির্বাচন কমিশনের বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। তাদের মতে, পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহনের খরচ নির্বাচন কমিশনের বহন করা উচিত এবং পর্যবেক্ষক কার্ড ভোটের দিন কয়েক আগেই সরবরাহ করলে পর্যবেক্ষণ কার্যক্রম আরও সহজ হবে। নির্বাচন আসলে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা শুনি, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডটা কেবলমাত্র রাজনীতি যে দল আছে তাদের জন্যই চিন্তা করা হয়, কিন্তু জনগণ যারা আছে, ভোটার যারা আছে, আমাদের সব প্রান্তিক লোকজন যারা আছে, তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কথা সেভাবে চিন্তা করা হয় নাই। আমরা সেটা বলেছি যে এবার আপনারা এই চিন্তাটা অন্তত করেন। এবার জানেন যে আপনারা নতুন পোস্টাল ভোটের ব্যবস্থাটা নতুন ইন্ট্রোডাকশন হয়েছে, আমরা বলেছি যে এটা নিয়ে প্রচুর প্রচারণা করা দরকার, কারণ অনেকেই এখনও জানে না এবং আমাদের মাইগ্রেন্ট ভোটার যারা আছে তারাও এবার এই
পদ্ধতিতে ভোট দেবে। তো সুতরাং তাদের ক্ষেত্রেও যেন প্রচার প্রচারণা থাকে, তারা যেন নিবন্ধনটা সহজে করতে পারে এবং ভোটে অংশগ্রহণ করতে পারে, এটা যেন তারা এনশিওর করতে পারে। এছাড়া আমরা বলেছি যে আমাদের নির্বাচন পর্যবেক্ষক যারা থাকবে তাদের নিরাপত্তার দিকটাও একটু দেখা লাগবে, কারণ আমরাও অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যাই সেটা। আর হলো আমরা ধরেন আমাদের যে বয়স্ক ব্যক্তিরা আছে, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, আমাদের চা শ্রমিকরা আছে, আমাদের প্রান্তিক লোকজন আছে, আদিবাসীরা আছে, তারা যেন ভোট কেন্দ্রে এসে তাদের ভোটটা ঠিকমতো দিতে পারে। এবং অনেক সময় বাংলাদেশে দেখেন ভোট কেন্দ্রগুলো কিন্তু স্কুলে হয়, কোথাও দোতলায় তিনতলায়। আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক জায়গায় সেখানে যেতে পারে না, তাহলে তাদের জন্য আলাদাভাবে নিচে বিশেষ বুথের ব্যবস্থা করা যায় কিনা, বয়স্ক লোকদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা যায় না, এই বিষয়গুলো আমরা বলেছি। আমার ভূমিকা থাকবে যেন আমি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন যেটা আশা করে এবং জনগণ যেটা আশা করে, আমি সেটা যেন সেই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি। নিয়মকানুন যেটা আছে যে নিরপেক্ষতা যেন থাকে, আমি কোনো পক্ষপাতিত্ব করব না, এবং এটা আমার নিয়োগকৃত সব পর্যবেক্ষক এবং অন্য অন্য যারা সংস্থা আছে তারাও যেন সেই পক্ষপাতিত্ব না করে, নির্দলীয় যে নিরপেক্ষ পর্যবেক্ষক হবে সেরকম থাকে, আর সঠিক তথ্য যেন প্রকাশ করে আর কি। অনেক পর্যবেক্ষক বলছেন, যদি দায়িত্বপ্রাপ্ত এলাকা আগেই নির্ধারণ করে দেয়া হয় তাহলে তারা প্রশিক্ষণ ও প্রস্তুতির কাজ আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সময় নিরাপত্তা নিশ্চিত করা, পরিচয়পত্র আগে হস্তান্তর এবং জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করতেও অনুরোধ জানান তারা। নির্বাচন কমিশন আমাদেরকে একটা নীতিমালা দিয়েছেন, ওখানে পর্যবেক্ষকের মিনিমাম যোগ্যতার কথা বলা হয়েছে, দল নিরপেক্ষ হতে হবে এবং তারা শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এনশিওর করছেন এবং কোনো প্রার্থীর পক্ষে থাকতে পারবেন না। এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখেই আমরা নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ দেব। আমার ভূমিকা থাকবে হলো, আমি আমার একটা টিম নিয়ে ঢাকা শহরে যে আমি যেহেতু নিবন্ধিত, আমরা ঢাকা শহরে এটা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করব কেন্দ্রীয়ভাবে, আর টোটাল নির্বাচন আমরা যেটা আমাদের যতগুলো পর্যবেক্ষণ থাকবে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেব, তাদেরকে মনিটরিং করা, সুপারভিশন করা, পরবর্তী রিপোর্ট কালেক্ট করাই নির্বাচন কমিশনে জমা দেওয়া। আমরা চাই আগামী দিনে সুষ্ঠু অবাধ সুন্দর একটি পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচন করা হোক, এবং কি আগামী দিনে যেন কোনো বিতর্কিত পর্যবেক্ষণ না হয়, মন গড়া কোনো রিপোর্ট না হয়, দলীয় কোনো এজেন্ডা যেন বাস্তবায়ন না হয়। সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পর্যবেক্ষণ করতে চাই, এবং কি আমরা চাচ্ছি আগামী দিনের জন্য বাংলাদেশে কোনো বিতর্কিত নির্বাচন না হয়। এই যখন পর্যবেক্ষক সংস্থা নিয়োগ দেওয়া হয়, তখন আমরা যখন এটা একটা তালিকা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়, পরের দিনই বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে ঢালাও করে নিউজ আসে, হেডলাইন আসে। যেমন আমি এখানে বলছি যে ভোট পর্যবেক্ষণের নাম সর্বস্ব সংস্থা, অফিস বাসায় পরিত্যক্ত ঘরে, প্রথম আলো, বইপোর প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন পর্যবেক্ষণের আয়োজন, এরকম করে যখন নিউজ আসে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। কী জন্য রক্তক্ষরণ ঘটে? আপনার যখন এরকম নির্বাচন পর্যবেক্ষক সংস্থার আহ্বান করা হয়, তখন আমাদের দেশে যে টপ 100 টপ 50 অর্গানাইজেশন আছে যেগুলো, তারা কেন আবেদন করে না? আমি শুধু এইটুকু কারণে বলার জন্য আসছি। আমাদের দেশে যারা শীর্ষ 20টা এনজিও আছে, আমরা সবাই চিনি, তারা কেন এই পর্যবেক্ষক সংস্থার নামের তালিকায় কেন তারা আবেদন করে না? আমি এই প্রশ্নটা করার জন্য আসছি। তারা যদি আবেদন করতো তাহলে আমরা যারা ওই যে ছোট অর্গানাইজেশন আছি, তাহলে আমাদের বিষয়টা এখানে আসতো না। বড় বড় অর্গানাইজেশন যারা আছে তারা সারা দেশে লক্ষ লক্ষ তাদের কর্মকর্তা কর্মচারীরা সারা দেশে ছড়িয়ে আছে। যেহেতু এই 2026 সালের নির্বাচনটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে সবাই দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, তাহলে এই 20টা অর্গানাইজেশন, আমি বলি 20টা বা 50টা শীর্ষ অর্গানাইজেশন কেন দায়বদ্ধতা নিয়ে তারা এই নিবন্ধিত প্রতিষ্ঠানের তালিকায় আসলো না? তারা যদি আসতো তাহলে এই যে পর্যবেক্ষক হিসাবে তারা সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়তো, এবং সরকার যেটা চাচ্ছে, নির্বাচন কমিশন যেটা চাচ্ছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য যে একটা পর্যবেক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা আরও স্পষ্ট হতো। কিন্তু সেদিকে আমি দেখছি যে আমাদের দেশের কোনো সংবাদ কর্মীরা বা সাংবাদিকেরা কেউ কারো কাছে প্রশ্ন করছে না, বরং ওই যে ভুইফোর প্রতিষ্ঠান বরং খুঁজে দেখছে ওই যে প্রান্তের একটা প্রতিষ্ঠান, যে ছোট একটা প্রতিষ্ঠান। আমি আমার জেলার কথা বলি, 4-5টা অর্গানাইজেশন এখানে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। আমি হয়তোবা দেখা গেল যে 4র্থ নাম্বার অর্গানাইজেশন, 3টা বড়, তারা আবেদনই করে নাই। তাহলে তো 4র্থ হিসাবে আমি আবেদন করেছি এবং টিকেছি। যখন এইরকম আপনারা পত্রিকায় বা গণমাধ্যমে যখন এরকম নিউজ করেন যে ভুইফোর প্রতিষ্ঠান
তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবার প্রথমবারের মতো প্রবাসীরা ভোটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন। পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা বলছেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার খুঁটিনাটি জানলে তাদের অংশগ্রহণ আরও সহজ হবে। তাছাড়া গণভোট সম্পর্কে ভোটারদের ব্যাপকভাবে অবহিত করা এবং কেমন নির্বাচন হতে যাচ্ছে সে বিষয়ে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর পরামর্শ পর্যবেক্ষক সংস্থাগুলোর। গণভোট নিয়ে আসলে আমাদের জনগণ এওয়ার না, গণভোটে একদম ম্যাসিভভাবে নেগেটিভ রেজাল্ট চলে আসতে পারে। আমরা বলছি যে আপনারা আমাদের মাধ্যমে হোক, সরকারি যে মাধ্যম আছে সেখানে হোক, যেভাবে হোক জনগণকে আপনাদের সচেতন করতে হবে। তারা কী ব্যাপারে গণভোট দিচ্ছে আমি নিজেও জানি না এখনও, যে চারটা যে ইস্যু শুধু 4টা পয়েন্ট নিয়ে আসছে, এই 4টা পয়েন্টের ভিতরে অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে। আমার আসলে সংবিধানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সংবিধানের যে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আসলে জানি কি না আমার ভোটের জন্য যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জনগণকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করা আর জনগণকে কেন্দ্রে নিয়ে আসা। আমরা বলছি যে আমরা আশা করতেছি যে আগের নির্বাচন থেকে এবার ভোটের টার্ন আউট বেশি হবে, কিন্তু আসলে হবে কি না এটা তো আমরা জানি না। আমাদের সিকিউরিটি, জনগণের সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট। তারা আসলে ভোট দিয়ে বাড়িতে নিরাপদে ফিরতে পারবে কিনা, তারা ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবে কিনা, তার যে এই ভোটটা যেখানে দিবে সেটা প্রতিফলিত হবে কিনা। তো সেই যে নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছে যেটা তারা ফ্রি ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে যা যা করার দরকার তা করবে। আর একজন পর্যবেক্ষক হিসাবে আমরা নিরপেক্ষ দায়িত্ব পালন করব। আমাদের পর্যবেক্ষণ যারা সদস্য থাকবে তাদেরকে আমরা ওয়েল ট্রেন আপ করব এবং তাদেরকে সমস্ত আইন কানুন সম্পর্কে নির্বাচনের সম্পর্কে সব কিছু বলবো। সামনের যে নির্বাচন, এই নির্বাচনে দীর্ঘদিন যাতে মানুষ পর্যবেক্ষণের বিষয়ে অবহিত নন, যেমন নির্বাচনের বিষয়ে ভোট দেওয়ার ব্যাপারে অনেকে অনাগ্রহী এবং সঠিক তথ্য তাদের কাছে নেই। সেজন্য আমরা আফিদ এবং লাইট হাউস থেকে চেষ্টা করব যে মানুষকে, যারা পিছনে পড়া জনগোষ্ঠী আছে, দুর্গম এলাকায় থাকে, তাদেরকে যাতে ভোট দিতে আসে এই জন্য ভোটার এডুকেশন আমরা করব এবং একই সাথে আমরা চেষ্টা করব যাতে এই সামগ্রিকভাবে জাতীয় যে নির্বাচন 13তম, এটা যাতে নিরপেক্ষ এবং ক্রেডিবল নির্বাচন হয় সেদিক থেকে পর্যবেক্ষক গ্রুপ আমরা সঠিকভাবে এই ভোটার এডুকেশন এবং পর্যবেক্ষণের কাজটা করব এবং যথারীতি আমরা প্রতিবেদন দেব। আমরা আশা করি আমাদের স্থানীয়ভাবে জেলা প্রশাসন এবং যারা নির্বাচন কমিশনে এই দায়িত্ব পালন করবে তাদের সহযোগিতা আমরা পাব। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে সকল পর্যবেক্ষক সংস্থাকে তালিকা জমা দিতে হবে। ফ্রিল্যান্সার পর্যবেক্ষক হিসেবে কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরের দিন মোট 3 দিন পর্যবেক্ষকরা মাঠে থাকবেন। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের প্রত্যাশা, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ, প্রশাসনিক স্বচ্ছতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ এবং ভোটারদের নিরাপদ ভোটাধিকার। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।